হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ভূত সত্য চ্যানেলে ঘটনা দেব, কারণ প্রিন্সের শরীর খুবই খারাপ। আজকে আমি আর প্রিন্স দুজনেই ডক্টরের কাছে ইভিনিংয়ে যাব। আমারও শরীর ভালো না। আজকে এই ভাঙা ভাঙা গলা নিয়ে আমি তোমাদের সাথে ঘটনা শেয়ার করব। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো, আজকের ঘটনাটা কিন্তু দারুণ ভয়ের। সবাইকে বলবো ঘটনা শেষে অবশ্যই কমেন্ট করবে। ঘটনাটা পাঠায় হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্য। রামকৃষ্ণর বয়স এখন 21 বছর। রামকৃষ্ণ বলে, দিদি ভাই, এই ঘটনাটা যে ঘটছে, আমরা পুরো পরিবার ভয়তে আতঙ্কে বসবাস করছি। দিদি ভাই, বিশ্বাস করবে না, আমাদের বাড়ির একদম পাশাপাশি, মানে আমাদের যে বাড়ির বাউন্ডারি তার পাশেই হচ্ছে যাদের আজকে কথাটা বলবো তাদের বাড়ি। তো রামকৃষ্ণ বলে, দিদি ভাই, আমাদের পাশের বাড়ির একটা দাদা ছিল। দাদাটা 26-27 বছর আনুমানিক, আমি ঠিক বলতে পারবো না, হয়তো বেশিও হতে পারে বয়স। বাড়িতে প্রায় দেখতাম ওই দাদাটাকে নিয়ে তার বাবা মা খুব অশান্তি করত। দাদাটাও মাঝে মাঝে রাতের বেলা খুব চিৎকার করতো, আমাদের ঘুমানো দায় হয়ে যেত। তো এরকম হয়, তো আমার মা একদিন বলল, আমি গিয়ে ওদের বাড়িতে না একবার বলি কি নিয়ে এত ঝামেলা। আমার বাবা বলল, হ্যাঁ বলো তো। রাতের বেলা অফিস করে বাড়ি ফেরার পর ওই প্রায় মানে মধ্যরাতে এত ঝামেলা অশান্তি, আমরা তো ঘুমাতেই পারি না। তারপরে রামকৃষ্ণর সকালবেলা স্কুল থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের রামকৃষ্ণ ভাইয়ের মা পরের দিন যায়। যেতে পাশাপাশি থাকে প্রতিবেশী, অবভিয়াসলি। যেতে তখন ওই যে দাদাটা, আমি এখানে দাদাটার নাম নিচ্ছি না, দাদাটার পরিবারকে গিয়ে মা বলে যে কি ব্যাপার বলো তো, তোমাদের বাড়িতে রাতের বেলা এত চিৎকার চেঁচামেচি হয়, পাশাপাশি আমরা থাকি, আমাদের খুব অসুবিধা হয়, বুঝেছো, রাতের বেলা ঘুমাতে পারি না। ওই দাদাটার মা আমার মাকে বলল, আর কি বলবো দিদি, বাবা ছেলে দুজনের সাপ আর বেজি, দুজনের কোনো বন্ডিংই নেই। ছেলে এক বলে তো বাবা এক বলে, বাবা এক বলে তো ছেলে এক বলে, দুজনের মতের মিলই হয় না। মানে পারে তো ছেলে বাবাকে মারে, আর এত বড় ছেলে পারে তো বাবা ছেলেকে মারে। আমি ঠেকাই, এই করি, কি করবো বলো তো। তো রামকৃষ্ণর মা কি আর বলবে, চলে আসে। এসে রামকৃষ্ণ বা তার বাবাকে জানায়। এই চলতে চলতে হঠাৎ একদিন মধ্যরাতে একদম পাড়ার লোক হই ছই করে, মানে একদম জমায়েত হয়ে গেছে ওদের বাড়ির সামনে। না কি হয়েছে, ওই যে দাদাটা গলায় দড়ি দিয়েছে, মারা গেছে। দিদি ভাই, আমার বয়স তখন আনুমানিক 20+ এরকম ছিল। আমি যথেষ্ট বড় হয়েছি। মা বাবা যায় ছুটে পাশাপাশি বাড়ি, বললাম আমিও যাই। আমার পাড়ায় আরো দুটো একটা বন্ধু আছে, পাড়ার অনেকেই এসছে। গিয়ে দেখলাম দাদাটা গলায় দড়ি দিয়েছে, ফ্যানের সাথে ঝুলছে, আর চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছে, জিভটা দিয়ে লালা পড়ছে। সেই কি একটা বিকট, মানে কি বলবো, যে মুখের আকৃতি আমি বলে বোঝাতে পারবো না দিদি ভাই। আমি দেখলাম, আমার দেখার পর না গা গোলাতে শুরু করে, কারণ শুয়েছিলাম, মধ্যরাতে এটা হয়। তো মা বলল, কেন আসলি রামকৃষ্ণ, এখন এইসব তোর কি দেখা, সামনে পরীক্ষা রয়েছে, মাথায় ঘুরবে, এসব কি দরকার ছিল। আমি তখন মাকে বললাম, মা আমি না না দেখলেই ভালো হতো গো। যাই হোক, তারপর আমার বাবা গেল ওই দাদাটার শেষ কাজে, ওকে যে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, আমার বাবা গেছিল, আমি যাইনি। আর আমি যেতামও না, কারণ আমি প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম। তো দাদাটার কাজ করে আসলো বাবা শ্মশান ঘাট থেকে, আরও পাড়ার অনেকেই গেছিল, কাকু জেঠুরা। তারপর ওদের বাড়িতে যেদিনকে ওই দাদাটার শ্রাদ্ধ শান্তি ছিল, আমরা না ওই 13 দিন মানে বেরোইনি ঘর থেকে, পাশাপাশি বাড়ি তো ভয় লাগতো, বেরোতামই না, দিনে দিনে সব কাজ করে নিতাম। এবার 13 দিনে মানে যখন ওদের ঘাট কাজটা হয়, সব হয়, শ্রাদ্ধ শান্তিতে নেমন্তন্ন করে, পাশাপাশি বাড়ি। আর তার থেকেও বড় কথা, বাবা গেছিল ঘাটে। এইবার ঘটনাটা ঘটলো যেদিন শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলাম। আমার মা বলল যে দেখ, তোর যদি শরীর ভালো লাগে চল, নালে যাস না। তা আমি মাকে বললাম যে না, তোমরা যখন যাচ্ছ আমিও যাব। আর শ্রাদ্ধ বাড়ি খেলে কি আর হবে, আর দাদাটা তো পাশাপাশি থাকতো। যাই হোক, এইটা আমাদের পারিবারিক একটা কথা। তো আমাদের রামকৃষ্ণ তার মা বাবার সাথে শ্রাদ্ধ খেতে যায়। বলছে, দিদি ভাই,
ওই দাদাটা একজনই ছিল, মানে একটাই ছেলে ছিল ওই দাদাটা ওই বাড়ির। যখন গেলাম তার মা বাবা মানে খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা, এটা তো হবে, একটা শোকাহত বাড়ি, আত্মীয় পরিজন অনেক এসছে বাড়িতে। দিদি ভাই আমরা মানে খেয়ে চলে আসবো, এটা খুব বাজে দেখায়। আমার মা বললো যে দেখ পাশাপাশি বাড়ি, তুই বাবা খেয়ে নে, আমি কিছুটা সময় থাকি। কারণ সত্যি কথা বলতে মানে ওর মা বাবাকে, ওই দাদাটার মা বাবাকে না ছেড়ে আসতে ইচ্ছা করছে না, কান্নায় ভেঙে পড়েছে, খুব করুণ অবস্থা দেখে মা বললো তুই আর বাবা খেয়ে চলে যা, তোর স্কুল আছে, বাবার অফিস আছে। সেখানে আমার বাবা আর আমি খেয়ে বাড়ি চলে আসি। তখন দুপুরবেলা আমাদের মধ্যাহ্ন ভোজ নেমন্তন্ন ছিল, দুপুরবেলা চলে আসি ওই 3টের দিকে, আর আমার মা থেকে যায়। এবার সব থেকে বড় ঘটনা ঘটলো দিদি ভাই, তুমি বিশ্বাস করবে না, আমি এসে শুয়ে পড়ি, শরীরটা না কিরম যেন ম্যাচ ম্যাচ করছে খেয়ে আসার। আমার বাবা বলল কি ব্যাপার বলতো, সচরাচর তো আমার গ্যাস অম্বল হয় না, পেটটা ফুলে গেল, অম্বল হয়ে গেল মনে হয়, কি ব্যাপার বলতো। আসলে শুক্তোটা বাবা একটু বেশি খেয়ে ফেলেছে। আর দেখবে যে শ্রাদ্ধ বাড়ির শুক্তোগুলো হয় বেসিক্যালি খেতে খুব টেস্ট হয়। তো তখন আমার বাবাকে বললাম বাবা তুমি বেশি করে জল খেয়ে শোও। এই হলো ঘটনা। আমি ঘুমাচ্ছি উপরে, মা তো নেই, আর বাবা নিচে রয়েছে। এবার ঠিক যখন সন্ধ্যা 6টা 6:30 বাজে, আরো আশেপাশে বাড়িতে সন্ধ্যা দিচ্ছে, শঙ্কর শব্দ আমি শুনতে পাচ্ছি। দিদি ভাই আমি মানে শুয়ে রয়েছি, যাক না, কারণ শঙ্কের আওয়াজ আসছে, বাড়িতে উলু দিচ্ছে, উলুধ্বনি। আমার মা আসেনি, আমি জানি এটাই। তো হঠাৎ চোখটা বন্ধ, ঘুমের একটা হালকা ঘোর, আমাকে মাথায় আস্তে আস্তে হাত বুলাচ্ছে, মাথার মধ্যে হাত বুলাচ্ছে, বুলিয়ে বুলিয়ে মা বলছে বাবু ওঠ, উঠে বই পড়, কালকে তো তোর পরীক্ষা, বই পড়, উঠে পড়। আমি চোখ বন্ধ, ভাবছি কালকে পরীক্ষা, কই কালকে তো আমার পরীক্ষা নেই। ওহ, মা সবসময় শুধু পরীক্ষা পরীক্ষা করে। আমি না আরো রাগে চোখ টিপে পড়ে আছি, শুধু উঠে পড় উঠে পড়, রাত দিন পর পর পর, উঠবই না। আমাদের ভাই বলছে দিদি ভাই যখন চোখ খুললাম তখনও কিন্তু মা মাথায় হাত বুলাচ্ছে। চোখ খুললাম, খুলে দেখছি ঘরে তো কেউ নেই, কিন্তু দিদি ভাই যখন চোখ খুলেছি তখনও মায়ের হাত আমার কপালে, চুলের মধ্যে। কিন্তু বিশ্বাস করবে না, চোখ আমি খুলে দেখছি মা নেই। আমি তখন বললাম আরে ও মা তুমি কোথায় গেলে, মা করে চিল্লাচ্ছি। তো দেখছি মা তো নেই। আমি না ঝটপট করে উঠেই নিচে আসি, এসে বাবাকে ডাকি ও বাবা, বাবা ওঠো। বাবা বললো আবার কি হলো তোর। আমি বললাম কি গো, মা কোথায় গেল, মা তো এসেছিল, মাথায় হাত বুলাচ্ছিল আমাকে, শুধু দেখো না কালকে পরীক্ষা না, পর 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 সারাদিন পরীক্ষা পরীক্ষা করে। আমাকে বাবা বলছে তোর মা তোকে হাত বুলাচ্ছিল মাথায়, পাগলা হয়ে গেছিস, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, তোর মা ওই বাড়ি দিয়ে আসিনি। আমি বললাম কি বলছো বাবা। বলছে তুই দেখ মাকে ফোন কর। এই মাত্র তোর মা ফোন করলো, বললো উঠে একটুখানি পুজোটা দাও, আমি একটু পরে যাচ্ছি। আমি তো অবাক। দিদি ভাই এটা তো একটা একটা ছোট্ট ইনসিডেন্ট আমি তোমাকে বললাম গেল, আমি ভাবলাম হয়তো আমার ওটা মনের ভুল ছিল। দিদি ভাই পরের দিন সকালবেলা আমি মাকে আর কিছু বলিনি, ভুলে গেছি। পরের দিন সকালবেলা যখন আমি খাবার খাচ্ছি, স্কুল যাব, হঠাৎ করে আমাকে মা ডাকলো, এদিকে আয় তো, এরকম করে ডাকলো। আমি ছুটে গেলাম রান্নাঘরে, রান্নাঘর দিয়ে আওয়াজটা এলো, গিয়ে দেখলাম রান্নাঘরে মা নেই। রান্নাঘরে জানলা দিয়ে দেখছি মা আমাদের যে সদর বাইরে গ্রিলের একটা গেট রয়েছে, ওই গেটের সামনে ফুলের গাছের চারা লাগাচ্ছে। আমি ভাবলাম মা ডাকলো, এত দূর থেকে তো মায়ের সাউন্ড শোনা যাবে না ঘরের ভেতরে, আর মা অনেকটা দূরে, জানলা দিয়ে আমি দেখছি বসে বসে মাটি কুপিয়ে চারা গাছ লাগাচ্ছে ফুলের। আমি রান্নাঘরে জানলা দিয়ে মাকে বললাম ও মা তুমি আমাকে ডাকলে। ও মা, মাকে যে আমি ডাকছি মা শুনতেই পাচ্ছে না, তাহলে মা আমাকে একবার ডাকলে আমি কি করে শুনবো। তারপর আমি জোরে ডাকলাম, তখন মা বলছে এই চিৎকার করছিস কেন, কি হয়েছে, ভাত দেবো। আমি তখন বুঝলাম যে মা আমাকে ডাকিনি। দিদি ভাই এরকম করে একটা 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 করে আমার সাথে ঘটনা আরো অনেক ঘটতে শুরু হলো। অনেক সময়
ওপরে যখন দোতলায় আমি শুয়ে রয়েছি, বিশ্বাস করবে না দিদিভাই, মানে কেউ যেন আমাকে এসে মাইরি গলা এসে না, মা আমাকে ঘরে ঢুকতো না, আমার গেট ভেজানোই থাকতো। ভেজানো মা তো খুলে ঢুকতেই পারে, মা জানে। মা বলতো গেট বন্ধ করে শুবি না, কিন্তু মা দরজার সামনে দিয়ে বাইরে দিয়ে দাঁড়িয়ে আমাকে ডাকতো, রামকৃষ্ণ, এ রামকৃষ্ণ, রামকৃষ্ণ, এরম করে না 2-3 বার ডাকতো, 3বারের বেশি 4বার ডাকতো না। তারপর না আস্তে আস্তে আমার না মানে আমি সাইকো মতো হতে শুরু করলাম, ডিপ্রেশনে পড়ে গেলাম। আমি একদিন আমার মাকে বললাম, মা তুমি রাতের বেলা প্রত্যেকদিন আমাকে ডাকো এই 11টা-12টার দিকে। মা বলছে, পাগলা হয়ে গেছিস, কেন ডাকবো কেন তোকে, হ্যাঁ? আমি বললাম, মা বিশ্বাস করো আমি এরম এরম আবার শুনতে পারি। তারপর না আমার বাবা মা একদিন বসে সিদ্ধান্ত করলো যে কি ব্যাপার হলো, ছেলেটার মধ্যে এরকম মানে পরিবর্তন দেখা দিচ্ছে। কারণ দিদিভাই আমার না সেই চাপদারি হয়ে গেল, আমি না কিরকম কদিনে না শুকিয়ে গেলাম, চোখের নিচগুলো না কালো কালো হয়ে থাকতো। আমি এত ফর্সা ছেলে, আমাদের ভাই রামকৃষ্ণ বলে যে দিদিভাই আমি এত ফর্সা ছেলে, আমার চোখের নিচে কোনোদিন কালো স্পট পড়েনি। আমি না শুধু ভাবতাম আরো অনেক কিছু, দিদিভাই আমি তোমাকে কত বলবো, বলা শেষ হবে না। এমনকি আমার স্কুলেও পর্যন্ত আমার সাথে অনেক এরকম ভৌতিক ঘটনা ঘটতো। আমার বন্ধুদের বললে না ওরা হাসতো, আমাকে বলতো, তোর মাকে বাবাকে বল তোকে পাগলা গারদে দিয়ে আসতে, তোর মানে মাথা খারাপ হয়ে গেছে, তুই কি বলছিস। অনেক সময় মানে আমার কোনো বন্ধু পাশাপাশি বসে বেঞ্চে, ও আসেনি, আমি পরের দিন ওর খাতা নিয়ে গেছি ওকে দেবো, ও এবার সবাইকে বলছি কালকে আমাকে খাতাটা দিয়েছিল, আজকেও এলো না, দেখ ও বলেছিল দিবি, সবাই বলছে ও কালকে আসেইনি। আমি ভাবছি আমি কি মনে রাখতে পারছি না, দিদিভাই এই করে করে না আমি পাগল হয়ে যেতে শুরু করলাম। তারপর বাড়িতে অশান্তি, মায়ের সাথে বাবার সাথে শুরু হলো কথা কাটাকাটি, একটা বাজে জায়গায় জিনিসটা না অনেক দিন ধরে গড়িয়ে গেল। মানে 1-1.5 মাসের মধ্যে আমাদের বাড়ির সুখ শান্তি সব মরে গেল। কি যে হয়ে গেল আমি তোমার বলে বোঝাতে পারবো না, কারোর জন্য এরকম পরিবারে না হয়। আমার মা বাবা একদিন বলল যে এই পাশের বাড়ির ছেলেটা মরে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে এরকম একটা আগুন লেগেছে, অশান্তি শুরু হয়েছে, দেখি কোনো জায়গায় গিয়ে দেখতে হবে। একজন অ্যাস্ট্রোলজার আছে আমাদের পারিবারিক, তার কাছে গেলাম, উনি বললেন কিছু কথা, কিছু জিনিস দিলেন উনি, ওই শেকড় পাথর, কিছু হলো না দিদিভাই, কিচ্ছু হলো না। তারপর এক তান্ত্রিকের কাছে গেলাম মা বাবার সাথে, তখন সেই তান্ত্রিক উনি আবার কালী মায়ের আর কি দৌড় ধরা, উনি তখন বললেন যে পাশের বাড়ির তোদের কেউ মারা গেছিল। তখন আমার মা বললো, হ্যাঁ পাশের বাড়ির ছেলেটা। বলছে হ্যাঁ, ওই তোমার ছেলে যখন দেখতে গেছিল। এবার কি হয়, যখন কেউ মারা যায় সুসাইড করলে বা এমনিও বাড়িতে যদি মারা যায়, আমরা কিন্তু ভাবি দেহটা পড়ে আছে মারা গেছে, কিন্তু তার আত্মাটা ওই ঘরের পরিবারের মধ্যে ঘুরে বেড়ায়, সব দেখে। তো ওই আত্মাটা ভাইয়ের সাথে সাথে ভাইয়ের বাড়ি পর্যন্ত চলে আসে। আত্মাটাই ভাইকে ওরকম করতো, কারণ যেতুনি ওই যে দাদাটা মারা গেছে ও বাড়ির একটা ছেলে ছিল, আর আমাদের রামকৃষ্ণ বাড়ির এক ছেলে। এবার পাশাপাশি যেতুনি কথাবার্তা হতো, ছাদে ঘুড়ি ওড়ানোর সময় ওর সাথে দেখা হতো সিজন বাইস। তো ওই ছেলেটা চেয়েছিল যে একা একা না থেকে আমাদের রামকৃষ্ণকে সাথে করে নিয়ে যাবে, যেটা রামকৃষ্ণর মা বাবা সেখান থেকে জানতে পারে। বলে দিদি ভাই তারপর থেকে তুমি বিশ্বাস করো, উনি আমাকে যা জিনিস করে দেন, বালিশের মাথায় রাখতাম বালিশের মধ্যে, তারপর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতাম, আমার গায়েও ছিল 2খানা মাদুলি। দিদিভাই আস্তে আস্তে ওখান থেকে আমরা, সত্যি বলছি, মানে নিজেদেরকে আবার আগের মতো ফিরে পাই। কিন্তু এখনো দিদিভাই আমাদের পরিবারটা আতঙ্কে আছে, যদি আবারও হয়, যদি সেই জিনিসটা কেটে যায়, যদি আবার আমাদের সাথে এরকম হয়। কারণ এসব গুণিনের যে টুকটাক জিনিস যারা করে দেয়, এসবের আসার বেশি দিন থাকে না, 6 মাস 8 মাস 7 মাস, খুব জোর হলে 1 বছর কেটে যায়, দীর্ঘমেয়াদী হয় না। রামকৃষ্ণ আমাকে বলেছে দিদিভাই তুমি এমন কিছু দাও, জানি তোমার কাজ হবেই হবে, কারণ সবাই ফিডব্যাক দেয়, সবাই বলে তুমি দাও, আর আমার কাজ তো কোনোদিন নষ্ট হবে না যদি হারিয়ে না ফেলো, সেটা যদি হারিয়ে না যায়। এই হচ্ছে ব্যাপার। আজকের ঘটনাটা রামকৃষ্ণর
তোমাদের শোনালাম। এরকম অনেক ঘটনা হয় জানো তো, বাড়িতে হঠাৎ করে দেখবে ঝগড়া, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, মানে ও ওর মুখ দেখতে পারে না, ও ওর মুখ দেখতে পাচ্ছে না, অশান্তি, হট করে কারোর কথা কারোর সহ্য হচ্ছে না। আমরা কি ভাবি নিশ্চয় কেউ ক্ষতি করেছে, অনেক সময় হয় বাড়িতে ক্ষতি করে দেয়, সুখ শান্তি সুখী পরিবার মানুষ ভালো লাগে না, যারা করে তারা জলে, ওই জন্য অপরকে ক্ষতি করে, এরকম করে। আবার অনেক সময় নেগেটিভ এন্টিটি যখন ধরো একা থাকে, তখন আবার নেওয়ার জন্য বাড়িতে এরকম করে। ছেলেটি এই রামকৃষ্ণ ভাইকে যদি সঠিক জায়গায় চিকিৎসা না করাতো, সঠিক সময়, যাই হোক কেটে গেলেও সেই জায়গাটা থেকে তো সুরক্ষা হয়েছে, নাহলে হয়তো এই ভাইও বলেছে, দিদি ভাই এত ডিপ্রেশনে পড়ে গেছিলাম, আমার নিজেরই শুধু মানে একা ঘরে থাকলে মনে হতো আমি নিজেকে শেষ করে দিই, সুসাইড করে ফেলি, দূর চলে যাই, মানে কিছুই হয়নি কিন্তু এরকম মনে হতো, ডিপ্রেশন। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। যেতে যেতে সবাইকে কমেন্ট করবো ভূত সত্য চ্যানেলে। চলো, আচ্ছা, প্রথম পিঙ্কি দেবনাথ বলেছো, বাবু আমার গোপু সোনার কাছে সব সময় বলি তুমি তোমার মা খুব খুব ভালো থেকো, ভালোবাসা নিও অবশ্যই। আচ্ছা, প্রথম কমেন্ট পিঙ্কি দেবনাথ করেছো। তারপর কমেন্ট করেছো রিন্টি, আচ্ছা রিন্টি আদিত্যিয়া, বাহ। তারপর কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, মামুনি গায়েন। তারপর কমেন্ট করেছো স্বপন রাউত। তারপরে দুটো কমেন্ট করেছো পুলক চক্রবর্তী ভাই, প্যান্থার গেমিং ওয়াইটি, রূপা দে, বনানী কর্মকার, পিঙ্কি খাতুন, সারিনা উদ্দিন, টুকু সাবারবাল, মাহি রয়, সুজাতা দাস, সারিনা উদ্দিন, নেহা মাইতি, সুখদেব পাঞ্চাল, স্বপ্না মিনি কিচেন, টিনা আচারিয়া, চন্দনা গোপে, পাপ্পু দে, গায়ত্রী মুখোপাধ্যায়। কি একটা কমেন্ট করেছো গায়ত্রী মুখোপাধ্যায়, অনেক অনেক বড় হও বাবা, যার কাছে এমন রত্ন মা আছেন তার কাছে সমস্ত গোটা পৃথিবীটাই আছে, চিরকাল মাকু আঁকলে রেখো। সত্যি প্রিন্স আমার সত্যি খুব ভালো ছেলে, আমি নিজেই আজকে বলছি, আর ও আমার কথা খুব শোনে, মুখে মুখে তর্ক বা কোনো সময় রেগে গিয়ে কিছু বলা অনেক আশেপাশে আমি দেখি, কিন্তু আমার ছেলেকে আমি ছোট থেকেই আমার মতো করেই তুলেছি ওকে, আর ওরও আমার মতো অনেক কিছু জ্ঞান আছে, অনেক কিছু আমার মতো ও প্রেডিক্ট করতে পারে, ওরও কিন্তু সেই জ্ঞানটা আছে। আচ্ছা, তারপর আব্দুল হক ভাই, তারপরে কমেন্ট করেছো নদীপার গার্লস হাই স্কুল থেকে, তারপরে তানিয়া অধিকারী, হোয়াইট কিং বনু, সাইবনী দাস, মিনু সাহা, টুম্পা মণ্ডল, নোমান ভাই, সুদীপ্ত ব্যানার্জি, আমাদের পিয়ালি ভারদ্বাজ, শুভঙ্কর ঘোড়ই, টুম্পা মণ্ডল, পূজা শঙ্কর, আচ্ছা মামুন দাস, রেখা অধিকারী দিদি ভাই, শ্রাবন্তী ভট্টাচার্যা, রমা কর্মকার দিদি ভাই। তারপর কমেন্ট করেছো শ্রাবন্তী ভট্টাচার্যা, চন্দনা চক্রবর্তী, প্রদীপ দাস, গীতা দাস, মন্টু দাদা ভাই, তারপরে রুবি নাক, তারপরে পিন্টু ঘোষ, সীমা দাস মুন্না দুটো কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো শ্রাবণী মুখার্জি, আসলে গলাটা বসে আছে তো ওই জন্য একটুখানি কষ্ট হচ্ছে বুঝেছো বলতে। জলি নন্দী, সঙ্গীতা দিদি ভাই পরপর দুটো কমেন্ট করেছো। পূর্ণিমা দাস দিদি ভাই, স্বপ্না বিশ্বাস, কাঞ্চন কাসাত্রিয়া কমেন্ট করেছো। তারপরে সন্ধ্যা মণ্ডল দুটো কমেন্ট করেছো। বং হিন্দু হেসেল, মঞ্জুষা নন্দী তিনটে পরপর, চারটে কমেন্ট, পাঁচটা, ছটা, সাতটা, ও মাই গড, সাতটা কমেন্ট করেছো। তারপরে জলি হাজরা দিদি ভাই, তারপর সুপর্ণা, তারপরে কমেন্ট করেছো ফ্লোরেন্স গোমস, আচ্ছা, তারপরে পরপর তিনটে কমেন্ট করেছো, আর একদম শেষে রত্না সরকার। সবাই খুব ভালো থেকো, আর তোমরা জানতে চেয়েছো যে আরো আরো অনেক ঘটনা তোমার মায়ের শুনতে চাই, অবশ্যই প্রিন্স শোনাবে, আর প্রিন্সের দায়িত্বেই দিয়েছি, ওই বলুক, ভালো করে বলতে পারবে, আর নিজের কথা নিজে বলা মানে হচ্ছে ওই নিজের প্রশংসা নিজের মুখে আমি করব না, ঠিক আছে? তোমরা এই প্রিন্সের কাছ দিয়ে শুনো। আজকের মতো আসলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।